বন্ধুরা নমস্কার। একটি সরকারি চাকুরি দুর্নীতি মামলায় আপিল মামলায় সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছিল 2017 সালে। তার পরের বছর ত্রিপুরাতে সিপিএম নেতৃত্বাধীন বাম সরকারের পতন ঘটে। আরেকটি এই চাকুরি সংক্রান্ত দুর্নীতি মামলার আপিল মামলার রায় বেরিয়েছে 2025 সালে, গতকালকে সুপ্রিম কোর্ট থেকে। এর পরের বছর অর্থাৎ আগামী বছর বাংলা বিধানসভা নির্বাচন। যেভাবে ত্রিপুরাতে এই চাকুরি সংক্রান্ত কেলেঙ্কারির মামলায় রায় বেরোনোর পরের বছর দেখা গেছে যে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টকে হারিয়ে বিজেপি শাসন ক্ষমতা দখল করেছে, ঠিক তেমনি বাংলাতেও কি আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি শাসন ক্ষমতা দখল করতে পারবে? প্রথমে একটা প্রশ্ন হলো, এই দুটো রায়ের সময়কালটা কি কাকতালীয়? এই কাকতালীয় কিনা তার উত্তর আমি দেব না, কিন্তু দুটো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের 1 বছর আগে সুপ্রিম কোর্ট থেকে রায় বেরোতে, যদিও হাইকোর্টের রায় তার আগেই বেরিয়েছিল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মামলা হয়েছিল, আপিল মামলার রায় বেরিয়েছে, ওই সময় বেরিয়েছিল 2017। তার পরের বছর ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন হয়েছিল এবং বিজেপি আপনার একেবারে সরাসরি চাকরিচ্যুতদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার বেনিফিট পেয়েছিল। সারা রাজ্যে এর একটা প্রতিক্রিয়া হয়েছিল। আবার সেটা নরেন্দ্র মোদী অমিত শাহের জন্য, মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রে বিজেপি সরকারের প্রথম কার্যকাল ছিল। এটা এনডিএ সরকার ছিল না, সম্পূর্ণভাবে বিজেপি সরকার ছিল। নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন এবং 2019-এর আগে, ফলে এটা প্রথম কার্যকাল ছিল। আর প্রথম কার্যকালে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আকাশ প্রমাণ ছিল। সেই সময়ে নরেন্দ্র মোদী ত্রিপুরাতে তার পুরো বাহিনী নিয়ে নেমে ময়দান কাঁপিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করেছিলেন, অমিত শাহের সেনাপতিত্বে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিলেন যে এর পুরোটা লাভ বিজেপি টেনে নিয়েছিল নিজের দিকে, এবং যার ফলে একক বৃহত্তম দল, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপি পরের বছর 18-তে ত্রিপুরাতে প্রথমবারের মতন ক্ষমতা দখল করে। বাংলাতে 2026-এ বিধানসভা নির্বাচন, তার 1 বছর আগে 2025 সালে প্রথম পর্বেই আপনার আপিল মামলার রায় বেরিয়ে গেল এবং ত্রিপুরাতে যেমন 10,323 জনের চাকরি চলে গেছিল, বাংলাতে 25,752 জন, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, কেউ ভুল করে থাকলে কারেক্ট করে দেবেন, মানে প্রায় 26,000 মানুষের চাকরি গেছে। এবার কথা হলো যে যেভাবে বিজেপি ত্রিপুরাতে চাকরিচ্যুতদের পাশে সরাসরি গিয়ে দাঁড়িয়েছিল, সরাসরি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, সরাসরি তাদের ভবিষ্যৎ সুরক্ষার কথা বলেছিল, সেইভাবে কি বাংলার মাটিতে বাংলার চাকরিচ্যুতদের হয়ে বিজেপি কথা বলতে পারবে? বাংলাতেও কি সেইভাবে গ্যারান্টি দিতে পারবে? বাংলাতেও কি সরাসরি তাদের হয়ে কথা বলতে পারবে বিজেপি? পারবে না। কারণ বাংলাতে চাকুরি হারানোদের চেয়ে বিজেপি বেশি জোর দিয়েছে যাদের চাকুরি পাওয়ার কথা ছিল কিন্তু চাকুরি পায়নি। এই যে চাকুরি পায়নি যারা, তারা কিন্তু সংখ্যাটা বিশাল ঠিকই, কিন্তু তারা আনঅর্গানাইজড। আজকে তারা কে কোথায় আছে তাদের কোনো খবরাখবর নেই। তাদের মধ্যে অনেকে হয়তো চাকুরি পেয়ে গেছে, অনেকে হয়তো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছে, অনেকে হয়তো সেখানে আপনার শাসক দলের সঙ্গে যুক্ত আছে, অনেকে হয়তো বিজেপিতে গেছিল কিন্তু বিজেপিতে গিয়ে মন খারাপ হয়ে আবার হয়তো ঘরে বসে গেছে, ফলে নানান কিছু হয়ে গেছে ইতিমধ্যে। ত্রিপুরাতে চাকুরি যারা পায়নি তাদের চেয়ে বিজেপি বেশি গুরুত্ব দিয়েছিল যারা চাকুরি হারিয়েছে এবং তাদের হয়ে কথা বলেছিল, তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও প্রতিশ্রুতি আজকে পর্যন্ত বিজেপি রক্ষা করেনি। যারা সিপিএম আমলে চাকুরি হারিয়েছিল, আজকে তাদের অনেকে সুইসাইড করেছে, অনেকে বিভিন্ন ভাবে মারা গেছে এবং তারা আজকে নিঃস্ব হয়ে গেছে।
বিজেপি তাদেরকে কথা দিয়ে কথা রাখেনি। হিমন্ত বিশ্ব শর্মা তাদের যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং ঘুমাকে চালানা বলেছিলেন সাংবাদিকদের, এরপরে হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরাতে একরকম ত্রিপুরা ভ্রমণ বন্ধ করে দিয়েছেন। মাঝে মধ্যে একেবারে বাধ্য না হলে তিনি ত্রিপুরাতে ভ্রমণ করেন না। তো বাংলাতে সেটা করতে পারবে কি? বাংলাতে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আর বিজেপি মুখোমুখি, ত্রিপুরাতে সিপিএম এবং বিজেপি মুখোমুখি ছিল। চিত্রটা ভিন্ন ভিন্ন, এটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে বাংলাতে আপনার যোগ্য এবং অযোগ্য এই দুটি একটা ডিভিশন রেখা তৈরি হয়েছে। এই ডিভিশন রেখাটা কারা যোগ্য কারা অযোগ্য সেই নামগুলো এখনো স্পষ্ট হয়নি, কিন্তু এটা আদালতে পর্যন্ত এই বিষয়টা বারবার উঠেছে যে এর মধ্যে একদল যোগ্য একদল অযোগ্য। এখন বাংলাতে সরকার যদি যারা যোগ্য তাদের ব্যাপারে কোনো স্কিম ঘোষণা করে, তাদের জন্য যদি কোনো আপনার ভবিষ্যতের কোনো গ্যারান্টি দেয়, তাহলে কি হবে? তাহলে সবাই এক হয়ে কি বিজেপির পাশে গিয়ে দাঁড়াতে পারবে না, এটা সম্ভব না সেখানে। আবার বিজেপি যারা চাকুরি হারিয়েছে তাদের সবাইকে চাকুরি ফিরিয়ে দেবে, এই কথাটা কি বলতে পারবে বাংলার মাটিতে? বলতে পারবে না। তো ভিন্ন মানে পরিস্থিতি ভিন্ন, ইস্যু মোটামুটি ভাবে একই রকম, চাকুরি দুর্নীতি এখানেও ওইখানেও। যদিও ত্রিপুরাতে চাকুরি দুর্নীতির বিষয়টা হয়েছিল, আদালত বলেছিল অসাংবিধানিক, সংবিধান অনুযায়ী হয়নি, এবং ত্রিপুরাতে নিডি শব্দটি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ যাদের প্রয়োজন, পরিবারে কোনো চাকুরি নেই বা পরিবারে প্রয়োজন আছে, তাদেরকে একটা ক্রাইটেরিয়া হিসাবে সেখানে মানে রাখা হয়েছিল। ত্রিপুরাতে হাইকোর্ট অফ ত্রিপুরা পরিষ্কার বলে দিয়েছিল নিডি বলতে কোনো ব্যবস্থা হয় না। তো বাংলাতে সরাসরি চাকুরি কেনাবেচার অভিযোগ উঠেছে। এই কেনাবেচার অভিযোগটা তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে গেছে এবং তৃণমূল কংগ্রেসের ছবিটা অনেকাংশেই কালিমালিপ্ত হয়েছে। অনেক ক্ষেত্রে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শীর্ষ নেতাদের কারোর বিরুদ্ধে গেছে। এই সমস্ত কিছু বাংলাতে হয়েছে, ফলে ত্রিপুরাতে চাকুরি কেনা বেচাটা মুখ্য হয়নি। অনেকে মনে করেছেন যে সিপিএম এর অনেক নেতাকে টাকা দিয়ে অনেকে চাকুরি কিনেছে, এটা বারবার উঠে এসেছে, মানে মুখে মুখে অভিযোগের আকারে উঠে এসেছে। কিন্তু বাংলাতে যেরকম ভাবে বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে, এইভাবে ত্রিপুরাতে এটা প্রতিষ্ঠিত হয়নি, এটা অভিযোগের আকারেই থেকে গেছে। কনফিডেন্স না, 2018-তে ত্রিপুরাতে সিপিএম ওভার কনফিডেন্স নামক একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। এই দুরারোগ্য ব্যাধি সিপিএম এর কাল হয়েছিল। বাংলাতে তৃণমূল কংগ্রেসকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস সিপিএম এর মতন ওভার কনফিডেন্স নামক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে না, যার ফলে যে কোনো প্রবলেম হলেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অ্যাক্টিভ হতে দেখা যায়। যেটা আমরা মানে কি বলে কিছুদিন আগে আরজি করের হত্যা ধর্ষণ সংক্রান্ত মামলাতে যখন বাংলা উত্তাল হয়ে গেছিল, তখন আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় পুরো অ্যাক্টিভ হয়ে নিজে সামনে আসেন এবং সামনে এসে বিষয়টাকে মোকাবেলা করেন। তার ফলে ইস্যুটা বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের হাত থেকে পিছলে পড়ে যায় এবং তারা তার বেনিফিট নিতে চেয়েছিল রাজনৈতিকভাবে। বর্তমান রাজনীতিতে ভারতবর্ষে এটা বলার অপেক্ষা রাখে না যে রাজনৈতিক দলগুলো অনেকটা শকুনির মতন তারা ভাগাড়ের খোঁজ করে, ফলে কার মৃত্যু হচ্ছে, কার সর্বনাশ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, এগুলি তাদের কাছে বিবেচ্য বিষয় না। তারা এর থেকে কতটুকু লাভ নিতে পারলো সেটা তাদের কাছে বিবেচ্য বিষয়। ফলে এই চেষ্টাটা তারা করেছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল করে, যে যেখানে বিরোধী দলে থাকে সে সেখানে সেটা করে, যে যেখানে শাসক দলে থাকে সে সেখানে নৈতিকতার কথা বলে, রাজনীতি না করার কথা বলে। এটা একটা কমন চিত্র আমাদের দেশের সব রাজ্যেই, সর্বত্র এবং জাতীয় পর্যায়েও। এখন কথা হলো, বাংলাতে আপনার বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলো চেষ্টা করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তার কারণে সেটা পারেনি। এই ক্ষেত্রে এই চাকুরি সংক্রান্ত দুর্নীতির মামলাতে সুপ্রিম কোর্টের রায় আসার পরেও কিন্তু দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ময়দানে নেমে আসতে, এবং তিনি যে ভাষায় কথা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে তিনি চাকুরি হারাদের হাত ছেড়ে দেবেন না।
এবং কোনো না কোনোভাবে তিনি তাদের হাত ধরে রাখার চেষ্টা করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা সুনাম অথবা বদনাম যে তিনি যার হাত ধরেন তাকে কোনো না কোনোভাবে রক্ষা করার চেষ্টা করেন। এখন বিরোধীরা তাকে দুর্নীতিগ্রস্ত বলুক, দুর্নীতিহীন বলুক, নৈতিক বলুক, অনৈতিক বলুক, যা খুশি তা বলুক না কেন। তো এই ব্যাপারটার কারণে চাকুরি হারাদের মনের মধ্যে একটা সর্বশেষ আশার আলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, যে তিনি কোনো না কোনোভাবে একটা বুদ্ধি বার করে তাদেরকে টিকিয়ে দেবেন, তাদের চাকুরি টিকিয়ে দেবেন অথবা তাদের একটা বিকল্প ব্যবস্থা করে দেবেন। এই এই যে মানে ধারণাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে গত 10, 11, 12 বছরে তৈরি হয়েছে, এই সময়কালটাতে তৈরি হয়েছে। এইটা আপনার তৃণমূল কংগ্রেসের জন্য প্লাস পয়েন্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য মাইনাস পয়েন্ট হলো তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অংশ রয়েছে, সেটা কত বড় এটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, কারণ এই নিয়ে কোনো সার্ভে হওয়া সম্ভব না। কিন্তু একটা ভালো অংশ রয়েছে যে অংশটা তৃণমূল কংগ্রেসের থেকে তার বিরুদ্ধে কাজ করছে। সিপিএম এর মধ্যেও এই অংশটা ত্রিপুরা রাজ্যে ছিল, কিন্তু এই অংশটা বিশাল ছিল না, এই অংশটা ক্ষুদ্র ছিল। কিন্তু সিপিএম এর ভোট ব্যাংক অনেকটা পিছলে গেছিল, 5-6% ভোট ব্যাংক পিছলে গেছিল, এটা ঠিক। কিন্তু তার যে ক্যাডার বেস, তার দলের যে ফাংশনারি, তাদের বিশাল অংশ সিপিএম এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেনি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন এরকম তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে আমরা গত 6-7 বছরে আমরা দেখেছি। আগামী দিনেও তাদের আরো অনেক নেতা যে বিদ্রোহ করবেন না তা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না, যদিও বিদ্রোহ বিজেপিতেও চলছে। এখন কথা হলো তৃণমূল কংগ্রেসে নেতারা তো বিদ্রোহ অতীত করেছেন, করে গেছেন তারা বিজেপিতে, তেমন কোনো ক্ষতি তৃণমূল কংগ্রেসের করতে পারেননি। কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে তার যে কর্মী বাহিনী, তার মধ্যে কোনো বড় অংশ কি বিদ্রোহ করার জন্য তৈরি হচ্ছে? তার মধ্যে কি কোনো বড় অংশ ধর্মের নামে আপনার বিভাজন রেখা যেটা টানার চেষ্টা বিজেপি করছে, তার একদিকে একটি ধর্মের লোকদেরকে নিয়ে তৃণমূল থাকবে, আরেকটি ধর্মের লোকদেরকে নিয়ে বিজেপি থাকবে, এই রকম যে একটা চেষ্টা হচ্ছে, তাতে তৃণমূলের বিপরীত দিকে ধর্মের কারণে তারা কাজ করবে, এরকম কোনো কিছু কি তৈরি হচ্ছে পরিবেশ? যখন যখনই সংকট আসছে তখন তখনই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা, কিছু কর্মী, কিছু ক্যাডার, কিছু লোক, কিছু ফাংশনারি সামনে এসে খুব কথা বলছেন। অনেকে কিন্তু বলছেন না। এই যারা বলছেন না তাদেরকে নিয়ে বারবার তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রশ্ন উঠছে যে তারা কি গোপনে অন্য কোন শক্তির সঙ্গে মিলে আছে, তারা কি গোপনে গোপনে কোনো বিপরীত প্ল্যান নিয়ে কাজ করছে। এইগুলো যদি সত্য হয়, এটা যদি হয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে এই যে প্রায় 26,000 চাকুরি যাওয়ার কেলেঙ্কারির বিষয়টা, এইটার দরকার হবে না। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য ওই যে দলের আভ্যন্তরীণ যে আপনার শক্তি, যেটা বিপরীতমুখী শক্তি হয়ে রয়েছে, সেটাই যথেষ্ট। আর যদি এইটাকে তৃণমূল কংগ্রেস ট্যাকেল করে দিতে পারে, অর্থাৎ দলের মধ্যে বিদ্রোহকে কোনোভাবে আটকে দিতে পারে এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে পারে, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় যে চাকুরি দুর্নীতি সংক্রান্ত মামলাটা আপনার বাংলা মাটিতে কাজ করবে না। শেষ পর্যন্ত কিছুটা ক্ষতি করবে, কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি করবে না। বড় ধরনের ক্ষতি ত্রিপুরাতে করেছিল সিপিএম এর, কিন্তু বাংলার মাটিতে আপনার করবে না। কারণ এটাকে কেন্দ্র করে বিজেপি মাস মোবিলাইজেশন করতে যেরকম স্ট্রিক্ট এবং একেবারে স্টেডি একটা পলিসি তৈরি করা দরকার, সেটা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি। বিজেপি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করছে, তীর তাক করছে আপনার অভিষেক ব্যানার্জির দিকে, তৃণমূল পুরো পার্টিটার দিকে করছে, সরকারটার দিকে করছে, এসব সবকিছু করছে। কিন্তু মাস মোবিলাইজেশনের রাস্তায় বিজেপি এখনো যেতে পারেনি। কারণ হলো বিজেপির অভ্যন্তরে তৃণমূলের আভ্যন্তরীণ যে লড়াই, যে দ্বন্দ্ব, যে ঝামেলা, যে গৃহযুদ্ধ, তার চেয়ে অনেক গুণ বেশি বিজেপির ভেতরে অলরেডি হয়ে গেছে। এবং সেটাকে জারি রাখার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসেরও একটা প্রচ্ছন্ন ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে তার ঘরের ভেতরে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে তার
বিভিন্ন মেথডগুলি ব্যবহার করে বিজেপির ভেতরে সমস্যা জিইয়ে রাখছে, এবং যার ফলে বিজেপি ঐক্যবদ্ধ হয়ে সব মানুষকে নিয়ে পথে নেমে একটা যে পরিবেশ তৈরি করবে সেটা এখনো পর্যন্ত করতে পারেনি। আর না করতে পারার একটা বড় কারণ হলো বিজেপিকে তো কেন্দ্রীয় বাহিনী নির্ভর করে রেখেছিল দিল্লি, বিজেপি মানে বাংলার বিজেপিকে তো ইডি সিবিআই নির্ভর করে রেখেছিল। এতদিন ধরে তো বাংলার বিজেপিকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ইডি, সিবিআই, অন্যান্য ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় বাহিনী এইসবের ওপর নির্ভর করে রেখেছিল। ফলে ওই কোলে কোলে যে শিশু বাবা মার কোলে কোলে আপনার মানে কিশোর বয়স পর্যন্ত ঘোরে, সেই শিশু তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। তো বাংলার বঙ্গ বিজেপিকে তো কেন্দ্রের বিজেপি কোলে কোলে নিয়ে ঘুরেছে, এই সমস্ত এজেন্সিগুলোর কোলে কোলে ঘোরার শিক্ষা দিয়েছে এতদিন ধরে গোপনে গোপনে। আর এই শিক্ষার কারণে বাংলার বিজেপি কিন্তু এখনো নিজের মেরুদণ্ডের উপরে দাঁড়াতে পারেনি, নিজের পায়ে কিন্তু এখনো দাঁড়াতে পারেনি। ফলে এখন যখন বিজেপির কাছে অনেকগুলো ইস্যু চলে আসছে, ইস্যুগুলোকে বিজেপি কাজে লাগাতে পারছে না। কারণ মেরুদণ্ডটা তো দিল্লি থেকে ভাড়া করে আনা, এটা তো নিজের মেরুদণ্ড না। তো নিজের মেরুদণ্ড না হলে অন্যের মেরুদণ্ড ভাড়া করে কতটুকুই বা লড়াই করা যায়, কতক্ষণই বা লড়াই করা যায়, এটাই বাংলা বিজেপির সমস্যা। যার কারণে বিজেপির কাছে অনেক সুযোগ রয়েছে, অনেক সুযোগ রয়েছে, অনেক ইস্যু রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই ইস্যুগুলোকে বিজেপি কতটা কাজে লাগাতে পারবে সেটা এখনো সন্দেহের ঘেরাটোপে বন্দী রয়েছে। আপনাদের মত এক্ষেত্রে এক না ভিন্ন সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি হয়ে থাকে বলে মনে করেন যে এই সময়ের জন্য উপযুক্ত, তাহলে একটা লাইক করবেন, অন্যথায় করার দরকার নাই। আর যদি মনে করেন যে এই ভিডিওর আলোচনাটা আরো বেশি মানুষের শোনা দরকার, তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি এই চ্যানেলটার সঙ্গে নিরন্তর যুক্ত থাকার ইচ্ছে থাকে আপনার মনের মধ্যে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্যথায় করার দরকার নেই। সবটাই গণতান্ত্রিক অধিকার। আমার যেমন গণতান্ত্রিক অধিকার আমার যা মনে আসে তা বলার, আপনাদেরও গণতান্ত্রিক অধিকার আপনারা কিভাবে সাড়া দেবেন সেটা ঠিক করার। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।